চলো নেক্সট পার্টে পার্ট 2 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কি? সেলফ মানে কি? মাই সেলফ, ইয়োর সেলফ শব্দগুলো যে পড়ি, নিজের মধ্যে নিজের জন্যই যদি কোনো চেঞ্জেস আসে তাহলে নিজেই আমরা রেকটিফাই করতে চাই। যেমন ধরো আমি ঘুরে ঘুরে কাটালাম, আমাকে কেউ বলেনি যে আড্ডা মেরে মেরে কাটাবো। পরীক্ষা রুটিন দেওয়ার পর মনে পড়লো যে আমার তো পরীক্ষা সামনে, সারা বছর তো পড়িনি, মাঠে ঘাটে রাখালের মতো ঘুরছিলাম, এবার কি করা যাবে? তাহলে যেটা আমি করতে পারি এখন সেটা হচ্ছে যে আমার প্রতিদিন 4 ঘন্টা করে পড়লে হয়তো হয়ে যেত, কিন্তু আমি যেটা লম্বা পিরিয়ড পড়িনি, তাহলে এখন আর আমাকে 4 ঘন্টা পড়লে হবে না, আমাকে 12 ঘন্টা পড়লে তবে ম্যানেজ করা যাবে। তাহলে রেকটিফাই তখন নিজেকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। তো যদি দেখো কোনো কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, কেমন, আর নিজের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তারই আবার ভ্যারিয়েশন হচ্ছে সেই কারেন্টের, মানে কারেন্টের কনস্ট্যান্ট না। একটু আগে ছিল কি অন্য একজন ছিল, তার জন্য আমার এফেক্ট করছে। ওই যে পিছন তাকাচ্ছিলাম, মনে পড়ছে না? ভুলে গেলি? মনে আছে? হ্যাঁ, ও জিনিস বলার কথাও না। এবারে যদি অন্য কিছু এফেক্ট হয়, এই যে বললাম পড়িনি, সেটা আমার নিজের দায়, এরপর রেকটিফাই করতে হবে, আমাকে ম্যানেজ তো করতে হবে, কোনোভাবে পাস করতে হবে, তাহলে আমাকে টাইম বাড়াতে হবে পড়ানো। তাহলে যদি আমার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল যেটা কনস্ট্যান্ট কারেন্ট না, ভ্যারিং কারেন্ট, তাহলে কিন্তু ওই কারেন্টের জন্য যে বি থাকবে তার চেঞ্জ হবে, কেমন? তার জন্য আবার আমার নিজের মধ্যে একটা ইন্ডিউসড ফিল্ড তৈরি হবে, যাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ। একটা বায়োলজিক্যাল টার্ম আছে, মেডিকেল টার্ম, অটো ইমিউন ডিজিজ। যেমন বাত হয় কি না, আমার যে ইমিউন সিস্টেম সেটা মিস ডায়াগনোজ করে, আমার যে হেলদি সেল তাকে সে বুঝে যেটা ফরেন বডি, মানে বাইরে থেকে আসা, নিজের বডির কিছু কিছু সেলকে ভাবতে থাকে যে এটা মনে হয় ব্যাকটেরিয়া, এটা মনে হয় ভাইরাস, তখন তাকে অ্যাটাক করে, আর তখন শুরু হয় প্রবলেম গোটা বডির কোনো কোনো পার্টে ইনফ্লেমেশন হয়, হাঁটু ফুলে যাচ্ছে, কেমন লাল হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তখন ডাক্তার যদি দেখে যে ওখানে যে ফুলেছে বা ব্যথা হয়েছে সেটা কোনো বাইরে থেকে আসা ফরেন বডির জন্য নয়, কোন ইনফেকশন নেই, তবুও সেখানে ইনফ্লেমেশন, তখন বডির কিছু টেস্ট আছে, ইউরিক অ্যাসিড ছাড়াও এসোটাইটার বলে একটা টেস্ট আছে, এগুলো কিছু টেস্ট করতে হয়। আর এ ফ্যাক্টর বলে আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, এগুলোকে চেক করার পর পজিটিভ পেয়ে যায়, তখন দেখে যেটা একটা অটো ইমিউন ডিজিজ। আরো অনেক অটো ইমিউন ডিজিজ আছে, যেমন আমার গোটা মুখ থেকে পায়ু পর্যন্ত যে নালী আছে তাতে এক ধরনের ক্রোনস ডিজিজ বলা হয়, খুব মারাত্মক জিনিস, সে গোটা নালী জুড়ে ঘা করে দেয়। ইভেন সেটা যদি খুব তাড়াতাড়ি রেকটিফাই না করা যাবে ক্যান্সার কনভার্ট হয়ে যাবে। কিন্তু কোনো খাবার বা অন্য কিছুর জন্য না, যে ড্রিঙ্ক করতো, স্মোক করতো, কিচ্ছু না, শুধু অটো ইমিউন ডিজিজ। তার নিজের বডি পুরো মিস আইডেন্টিফাই করেছে তার নিজের সেলকে, করে অ্যাটাক করেছে সেলকে, দিয়ে ডিস্ট্রয় করে দিয়েছে। ঠিক যেমন বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো পোলেন গ্রেন এটসেট্রা যদি ঢুকে, ডাস্ট ঢুকে, তখন বডির যে আমার সেলস গুলো আছে, ডিফেন্স সেলস, ডিফেন্স সেল, বডিকে ডিফেন্স করতে যেগুলো লাগে, সে তাদেরকে মারে, হেলদি বডিকে মারার কথা নয়, কারণ সে চিনতে পারে এ আমার বাড়ির লোক, এ আমার শত্রু। কিন্তু যদি মিস আইডেন্টিফাই করে তখন সে কি করবে, নিজের লোককে মেরে দিবে। অন্ধকারে যদি গুলি চালাতে হয়, যে তার যদি চোখ বেঁধে দেওয়া হয়, বন্দুক দেওয়া হয়, যেমন শত্রু আছে, এরা ঠিক আছে, শত্রুর মারতে গিয়ে নিজের লোককে কখন মারছে সে নিজেও বুঝতে পারবে। তো একই রকম আমার মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে, বাইরের কেউ এফেক্ট আমার উপর তৈরি করছে না, কিন্তু সেই কারেন্টের ভ্যারিয়েশনের জন্য আমার মধ্যে নতুন করে ফ্লাক্সের চেঞ্জ শুরু হয়ে গেছে। তখন আমার বডি তখনও চাইবে যে ওই ফ্লাক্সের যেন চেঞ্জ না হয়, তখন আবার নতুন একটা কারেন্ট তৈরি হবে, যে কারেন্ট আছে অলরেডি, আবার নতুন উল্টো দিকে কারেন্ট তৈরি হবে, যে ওই কারেন্টের ভ্যারিয়েশনকে বাধা দেবে, যে তুমি কেন ভ্যারি করছো, তোমার কারেন্টের ভ্যারিয়েশনের জন্য আমার বডির মধ্যে যে ফ্লাক্সের চেঞ্জ আসছে, যেটা আমি চাই না। একটু লোক চেঞ্জ করার ছিল আমার মধ্যে ফ্লাক্সের, এখন নিজের জন্য নিজের চেঞ্জ আসছে। যদি এইরকম হয় তখন সেলফ ইন্ডাকশন। যে কোনো কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বা কারেন্ট কারোর একটা ভ্যারিয়েশনের জন্য যদি ফ্লাক্সের চেঞ্জ আছে, তাহলে ওই কয়েলে উল্টো দিকে এমন একটা কারেন্ট তৈরি হবে যে ওই চেঞ্জকে বাধা দেবে, দ্যাট ইজ সেলফ ইন্ডাকশন। আর যদি অন্য কারোর জন্য হয় তখন মিউচুয়াল, তোমার জন্য আমার কোনো এফেক্ট করছে, কিন্তু তার জন্য যদি আমি নিজেই রেসপন্সিবল থাকি, দ্যাট ইজ সেলফ ইন্ডাকশন। কেমন? তো সেলফ ইন্ডাকশন ডিসকভার বাই হেনরি, হেনরি সব কিছু কোশ্চিন আছে না,
ইতিহাস ভূগোলের কোশ্চেন দেবে না তোমাকে, কে ডিসকভার করছিল কেমন। আর বাই চান্স যদি দেয়, ও লোককে ধরে ঘা কতক দেওয়া উচিত যে ফিজিক্সের কোশ্চেন সেন্টার ছিল, ডিকশনারি সেলফ ইন্ডাকশন কে ডিসকভার হচ্ছিল, কে ডিসকভার করছিল না জেনেও আমি সেলফ ইন্ডাকশন পড়তে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ডেফিনেশন একটা ফেনোমেনন, কি ঘটনা যেটাকে সেলফ ইন্ডাকশন বলি, বাই মিনস অফ হুইচ, যে ঘটনাতে এমন ঘটে, হুইচ অ্যান অপোজিং ইনডিউসড ইএমএফ, মানে উল্টো দিকে বাধা দিতে পারে এমন একটা ইএমএফ ডেভেলপ, তৈরি হয়ে যায় ইন দি কয়েল, সেই কয়েলের মধ্যে, মানে কয়েলটা একটু আগে আমি বলছিলাম আমার নিজের মধ্যে চেঞ্জ আসছে, সেই কয়েলের মধ্যে একটা অপোজিং ইএমএফ তৈরি হয়, যে কাকে অপোজ করবে, ডিউ টু চেঞ্জ ইন কারেন্ট ইন দি সেম কয়েল, একই কয়েলের মধ্যে কোনো কারেন্টের ভ্যারিয়েশনকে বাধা দেওয়ার জন্য, অপোজ করার জন্য উল্টো দিকে যদি একটা ইএমএফ তৈরি হয় কোনো ঘটনাতে, তাহলে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। ঘটনাটা হচ্ছে ইন্ডাকশন, আর ইন্ডাকটেন্স আলাদা, ওকে। ইন্ডাক্টর আলাদা, ইন্ডাক্টর একটা ডিভাইস, যেমন এটা একটা পেন, সেরকম ইন্ডাক্টর একটা ডিভাইস, যেমন একটা মোবাইল একটা ডিভাইস, একটা রেজিস্ট্যান্স ডিভাইস, একটা ক্যাপাসিটর একটা ডিভাইস, একটা ব্যাটারি একটা ডিভাইস, সেরকম ইন্ডাক্টর একটা ডিভাইস, বাট এটা ডিভাইসটা বলছে না, এটা ঘটনাটা বলছে কেমন। তাহলে যদি দেখা যায় যে কোনো কয়েলের মধ্যে কারেন্টের চেঞ্জ আছে, কনস্ট্যান্ট কারেন্ট নয়, ভ্যারিং কারেন্ট, তাহলে সেই কারেন্টকে অপোজ করার জন্য ওই কয়েলের মধ্যে একটা অপোজিং ইএমএফ ডেভেলপ হবে, দ্যাট ফেনোমেনন ইজ কল্ড সেলফ ইন্ডাকশন। যদি অসুবিধা হয় আবার বল, নোটে কি দেওয়া আছে, সেলফ ইন্ডাকশন অপোজেস বোথ দি গ্রোথ এন্ড ডিকে অফ কারেন্ট ইন দি কয়েল। যদি আমার মধ্যে কারেন্ট বাড়ে তাকেও বাধা দেবো, যদি কারেন্ট কমে তাকেও বাধা দেবো, গ্রোথকেও বাধা দেবো, ডিকেইংকেও বাধা দেবো। এইরকম নয় যে আমার মধ্যে দিয়ে যদি কারেন্ট বাড়তে থাকে তাকে বাধা দেবো শুধু না, কমতে থাকলেও বাধা দেবো। যেমন বেশি পেট ভরে গেলে বমি হয়ে যায়, কম হলেও আবার খেতে চাইবো, দুটাতেই আমি চাইবো কিছু না কিছু। বাট যখন নিউট্রাল থাকবে, যে আমার মধ্যে কোনো চেঞ্জেস নাই, তখন আমি কিছু করতে চাইবো না। ছাত্র যেমন তোমরা পাও, সোনার টুকরো ছেলে, চুপচাপ পড়ছো, আমাকে বেশি কিছু এফোর্ট দিতে হচ্ছে না। কিন্তু যদি আরো বেশি থাকতো, ডিস্টার্বিং এলিমেন্ট কেউ থাকতো, তাহলে আমাকে আরো বেশি ইন্টারফেয়ার করতে হতো, তাকে বের করতে হতো, তাকে ওখানে কিছু ওখানে বসাতে হতো, এসব করতে হতো। তো যদি সেরকম কিছু নয়, আমাকে কিছু করতে হবে না। ঠিক একই রকম যদি চেঞ্জ আসে, বারবার কথা বলছি যে ফ্লাক্সের চেঞ্জ, আগে ফার্স্ট ফ্লাক্সের চেঞ্জ, এবার ফ্লাক্স কেন চেঞ্জ হবে, তার জন্য কারেন্টের চেঞ্জের জন্য হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য হতে পারে, এরিয়ার জন্য, তো অনেকের জন্য। বাট বেসিক ঘটনা হচ্ছে যদি কোনোভাবে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ আসে, তাহলে কিন্তু একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। কি কারণ তৈরি হবে, ওই ফ্লাক্সের চেঞ্জকে বাধা দেওয়ার জন্য। এটা হচ্ছে গোটা চ্যাপ্টার জুড়ে মেন ফ্যাক্ট। সেইটাই রিলেটেড, কত রকম ভাবে ক্যালকুলেশন করা যায় সেটা পরের ঘটনা। নেক্সট হচ্ছে দ্য ইনডিউসড ইএমএফ ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স ইজ কল্ড ব্যাক ইএমএফ। কেন ব্যাক বললাম, অন্য তো এফেক্ট তৈরি করেনি, আমার মধ্যে কারেন্ট ছিল, আর সেই কারেন্টকে থামাতে চাইছি, উল্টো দিকে কারেন্ট তৈরি করতে হবে আমার। মানে যে ইএমএফটা অলরেডি আমার বডিতে তৈরির জন্য কারেন্ট একটা দিকে তৈরি করে চেঞ্জ করছিল, তার উল্টো দিকে, মানে উল্টো ব্যাটারি যদি না দিই, সেই কারেন্টকে কমাতে পারবো। যে কারণে আমার বডি টেম্পারেচার বাড়ছে, তার উল্টো কারণটা যদি আমি না দিই, যে আমার মাথায় অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে যে থার্মাল সেন্টার থাকে, কি করে বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। তো প্যারাসিটামলের কাজ কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসকে মারা নয়, তার হচ্ছে থার্মাল সেন্টারকে নিউট্রালাইজ করা। যে তুমি যে ইনফরমেশন দিয়ে বডিকে বলছে টেম্পারেচার বাড়াও, সেটাকে বন্ধ করো। কিন্তু অরিজিন তো ওটা না, অরিজিন হচ্ছে অন্য কারণে টেম্পারেচার বাড়ছে কেন, টেম্পারেচার বাড়ে বডির ইমিউন যে ডিফেন্স সিস্টেম, তাকে জাগানোর জন্য, ওরে জেগে যা, এসে গেছে, এসে গেছে ভাইরাস আর ব্যাকটেরিয়া আর মাইক্রোবস, এগুলো এসে গেছে বডিতে, তোরা যা। বডি টেম্পারেচার ইন্ডিকেট করা একটা ইন্ডিকেশন গোটা বডির ইমিউন সিস্টেমকে, যে আমাদের যত সোলজার আছে সবাই জেগে যাও, বাইরের ফরেন বডি এসেছে। এবার যদি আলটিমেটলি কোনোভাবে আমি প্যারাসিটামল না খেয়ে বের করে দিতে পারি ভাইরাসকে, তো বডি টেম্পারেচার এমনি কমে যাবে। কিন্তু ইনস্ট্যান্ট তো অত ভাইরাস ব্যাকটেরিয়াকে মারা যাবে না, একটা সময় দিতে হবে তাকে, তাই তো। তার কারণ তার লাইফ স্প্যান আছে, এমনি উইক হবে ভাইরাস একটু পরে, 2 দিন 4 দিন 5 দিন পরে, তারপর অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমি, তো তারপর আমাকে আর প্যারাসিটামল খেতে হবে। কিন্তু যে যখন ফার্স্ট এক্সপোজার হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি ভাইরাসকে মারতে পারবে। তো এই জন্য তোমাকে শুধু একটা নিয়ন্ত্রণ করতে পারো ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে বডির টেম্পারেচার কমিয়ে দিতে পারো, এর বেশি তুমি কিছু করতে পারবে। তারপর আস্তে আস্তে ভাইরাস ডিস্ট্রয় হতে থাকলে, কারণ তোমার বডি তো অলরেডি সোলজারকে জাগিয়ে দিয়েছে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে,
তাহলে দুটো জিনিস তুমি মনে রাখবে যে সেলফ ইন্ডাকশন অ্যাকচুয়ালি অপোজ করে কাকে, যে কারেন্ট বাড়লেও তাকে অপোজ করবে, কারেন্ট কমলেও তাকে অপোজ করবে, দুটোকেই বাড়াবে। আর সেকেন্ড হচ্ছে ইনডিউসড ইএমএফ ডিউ টু সেলফ ইন্ডাকশন ইজ কল্ড ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফ রিলেটেড অন্য কারেন্ট পাবে, ব্যাক ইএমএফ ক্যালকুলেট করে। তো ব্যাক ইএমএফটা কিসের জন্য, যে ইএমএফটা ওই অপোজিং মানে যে নতুন করে তৈরি ইএমএফ কারেন্টকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, সেই ইএমএফ কে অপোজ বা নিউট্রালাইজ করার জন্য যে ইএমএফ তৈরি হয় তাকে বলা হয় ব্যাক ইএমএফ। এটা বিভিন্ন মোটরেই তৈরি হয়ে থাকে। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন, এই পার্টটা থেকে অনেক কোশ্চেন আছে। এল, এল আর এম, এম এর থেকে এল এ বেশি আছে, মিউচুয়ালের থেকে সেলফ থেকে বেশি। এখানে লক্ষ্য করো যে আমরা এক্সপেরিমেন্টালি দুটো ডেফিনেশন পাই। এক হচ্ছে ফাই প্রপোর্শনাল টু আই, এটা এক্সপেরিমেন্ট থেকেই পেয়েছি যে কারেন্ট যদি বাড়ে ফ্লাক্সও বাড়ে, কারণ ফ্লাক্সের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আই আছে। ওকে, আই স্কোয়ার কিন্তু সব ম্যাগনেটিক ফিল্ডে দেখবো আই আছে, নট আই স্কোয়ার। তাহলে ফাই ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। এবার এটাকে ইকুয়াল করার জন্য আমি তাহলে একটা কনস্ট্যান্ট নেব, ফাই ইকুয়ালস টু এল আই। এই এলটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। কিরকম, যেমন রেজিস্টর থাকে না, তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি ব্যবহার করি, রেজিস্ট্যান্স। যেমন আমি আমার রিপ্রেজেন্টেশন করার জন্য আমার নাম আছে না একটা, তো কোনো একটা ডিভাইসকে রিপ্রেজেন্ট করার জন্য তার হচ্ছে এইটা আইডেন্টি এল। রেজিস্ট্যান্স সেটা কিন্তু যে তার দিয়ে বা কার্বন দিয়ে তৈরি রেজিস্টার সেটা না, রেজিস্ট্যান্স হচ্ছে প্রপার্টি। রেজিস্টারকে দেখা যায়, রেজিস্ট্যান্সকে দেখা যায় না, মেজার করা যায় যে এত ওহম, কিন্তু রেজিস্ট্যান্সকে চোখে দেখা যায় না। যেমন তুমি কারেন্টকে চোখে দেখতে পাও না, কিন্তু মেজার করা যায় অ্যামিটার, মিলি অ্যামিটার এগুলো দিয়ে। ঠিক একই রকম তুমি ইন্ডাকটেন্স, সেলফ কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স এল, এই এলটিকে মেজার করতে পারো বাট তুমি দেখতে পাবে না, কিন্তু ইন্ডাক্টরকে দেখতে পাবে, কারণ সেটা কয়েল, সেটা একটা তুমি ডিভাইসে লাগাবে, নিয়েছে হাতে করে তুলে নিয়েছে ঝাল দিয়ে লাগাবে। তো ইন্ডাক্টরকে দেখতে পাও কারণ সেটা ডিভাইস, এটা ক্যামেরা, তো একে তুমি দেখতে পাও, কিন্তু এ যেটা ক্যাপচার করছে সেটাকে দেখতে পাবে না। সেটা কোথায় হবে, তার যে ডিসপ্লে সেটাকে তুমি দেখতে পাবে, ক্যাপচারিং দেখতে পাবে না, ওর ডিসপ্লেটাকে তুমি দেখতে, আউটপুটটাকে দেখতে পাবে। কিন্তু ওই যে ক্যাপচার করতে যে বুঝবো কি করে আমি, যদি ওইটা না থাকতো, তাই না? তাহলে ক্যামেরাটা হচ্ছে একটা ডিভাইস, কিন্তু ক্যাপচারিং যেটা সেটা হচ্ছে প্রপার্টি, ও ক্যাপচার করে ভিডিওকে বা তোমার ইমেজকে ক্যাপচার করে। তো একই রকম এখানে যে আমি এলটা নিয়েছি, এর কিন্তু কিছু সিগনিফিকেন্স আছে। যেহেতু একটা ডিভাইস মানে একটা পেন, এতে লেখা হয়, এর উল্টো দিকে হলে আর একটা কালারে লেখা হয়, এই দিকে হলে আর একটা কালারে লেখা হয়। তাহলে এগুলো হচ্ছে প্রপার্টিজ, বাট এটা তো পেন। ঠিক একই রকম আমি ইন্ডাক্টর বলতে একটা এরকম কয়েল নেই, দ্যাট ইজ ইন্ডাক্টর, এটা একটা ডিভাইস, বাট এর যে ক্যারেক্টারিস্টিক্স তাকে রিপ্রেজেন্ট করবো এল দিয়ে, যাকে আমি বলবো কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। কেমন, তাহলে এর একটা ইউনিট থাকবে। তো বেসিক্যালি দেখবে তুমি শেপ দেখেই বুঝতে পারছো যে এইটার যদি রিপ্রেজেন্টেশন এল হয়, যদি যন্ত্রের নাম ইন্ডাক্টর, কিন্তু এর যে প্রপার্টি সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন, কেমন, যার ইউনিট হচ্ছে হেনরি। ওকে, তাহলে এই এলটার ছবিটি তোমাকে দেখাচ্ছি, যেটা তুমি এখান থেকে বুঝতে পারছো যে নাম্বার অফ টার্নস, তোমাকে যদি বলি এইটা আর দুজনের এল কি সমান হওয়া উচিত? কখনোই নয়, এতে নাম্বার অফ টার্নস বেশি, লেংথ বেশি, তাই না? যত বেশি কয়েল থাকবে তত ম্যাগনেটিক ফিল্ডও বেশি প্রডিউস করবে, কারণ এক একটা কয়েল এক একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে এতে অনেক বেশি কয়েল আছে, তো ম্যাগনেটিক ফিল্ডও অনেক বেশি তৈরি করবে। তাহলে এর যে অপোজ বাধা দেয়া, ওর থেকে এর বেশি হবে। তাহলে যেগুলো লেখা আছে দেখো কার কার উপর ডিপেন্ড করে, যদিও সে কনস্ট্যান্ট, কিন্তু যেটা দিয়ে তুমি তৈরি করেছো তার উপর ডিপেন্ড করে। এক হচ্ছে দেখো নাম্বার অফ টার্নস, কতগুলো পাক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু এতে কম আছে 1 2 3 4 5, হাফ। সেকেন্ড, এরিয়া অফ ক্রস সেকশন, এইটা আর কি হবে, এটা অনেক বড়, তো এরিয়া অফ ক্রস সেকশনের বড়, তাহলে দুজনের এল একই নয়, যদি নাম্বার অফ টার্নস হয়তো একই, সংখ্যাটা একই, কিন্তু এরিয়াটা তো বড়, তো এই জন্য আবার আলাদা। আর কি, নেচার অফ মেটেরিয়াল অফ দ্য কয়েল, এটাকে তামার দিয়ে তৈরি করেছে, কপার দিয়ে, এটাকে আয়রন দিয়ে তৈরি করেছে, তো কখনো হবে দেখতে হয়তো হুবহু একই, ক্রস সেকশন একই, নাম্বার অফ টার্নস একই, লেংথ একই, বাট একটা কপারের তৈরি একটা আয়রনের তৈরি,
তো এল কি হবে, তাহলে এলটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, বাট এমসিকিউ তে দেয় যে এই চারটার মধ্যে কোনটার উপর ডিপেন্ড করে না। তো তোমাকে এই তিনটা কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে, নাম্বার অফ টার্নস, ক্রস সেকশন, মেটেরিয়াল কি দিতে হবে। চলো এগুলো তোমার বই পেয়ে যাবে, বেশি এক্সপ্লেন করতে হবে না, যেখানে এক্সপ্লেন করতে হবে সেখানে চলো। এই ইনডিউসড ব্যাক ইএমএফ, যে ব্যাক ইএমএফটা তৈরি হবে যে আমার মধ্যে কারেন্টের চেঞ্জ আসার জন্য যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার উল্টো দিকে আমি একটা কারেন্ট তৈরি করতে চাই বলে আমাকে একটা ইএমএফ তৈরি করতে হবে নিজের বডি, অর্থাৎ বাইরে থেকে ইনফেকশন হয়েছে, ফার্স্ট আমার বডি তাকে প্রোটেক্ট করতে চাই। কেমন, তাহলে ওই ইনফেকশনের জন্য কি করে, যেমন সাপ কামড় হলে তার কি তৈরি করতে হয়, কি তৈরি করতে হয়, অ্যান্টিডট, তাই তো। কোনো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার অ্যান্টিটা কি, অ্যান্টিবায়োটিক। ভাইরাল যদি হয় তার উল্টোটা কি, অ্যান্টি ভাইরাল, তাই তো। তাহলে একই রকম আমার যে বডিতে কোনো কারেন্টের চেঞ্জের জন্য যেটা আমি চাইছি না যেন চেঞ্জ হোক, তাহলে ওটাকে অপোজ করার জন্য উল্টো দিকে আমাকে আর একটা কারেন্ট তৈরি করতে হবে। কারেন্ট তৈরি কে করে, ইএমএফ। তো আমাকে উল্টো দিকে একটা ইএমএফ তৈরি করতে হবে যে ইনডিউসড কারেন্টের উল্টো দিকে কারেন্ট তৈরি করে, দ্যাট ইজ ব্যাক ইএমএফ। প্রত্যেকটা মোটরে ব্যাক ইএমএফ থাকে। এই ব্যাক ইএমএফ যত তুমি কমাতে পারবে তত তোমার এফিসিয়েন্সি বেশি হবে। যত বেশি ব্যাক ইএমএফ তৈরি হবে তত ঝামেলা, তোমার অত বেশি পাওয়ার প্রডিউস করতে পারবে না তোমার মোটর, আননেসেসারি এনার্জি লস হবে। কেমন, তো যে ব্যাক ইএমএফটা তৈরি হয় তার ভ্যালুটা দেখো, এলডিআইডিটি মাইনাস কেন, ব্যাক অপোজিং বোঝানোর জন্য মাইনাস। যে ইএমএফটা কারেন্টে চেঞ্জ করাচ্ছে তাকে বাধা দেওয়াই হচ্ছে এর কাজ। এই ইএমএফ ভ্যালুটা হচ্ছে ডিআইডিটির সাথে প্রপোর্শনাল, দ্যাট ইজ যদি আই কনস্ট্যান্ট হয় তাহলে এটা তৈরি হবে। আমার মধ্যে কারেন্ট আছে বাট সেই কারেন্টটা কনস্ট্যান্ট, তাহলে ই তৈরি হবে। কারণ ডিআইডিটির ভ্যালু কত, ধর আই কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কত হবে বলো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো। সেই ইএমএফ তৈরি হবে, ব্যাক ইএমএফ কোনো গল্পই নেই। বাট যদি ডিআইডিটি থাকে মানে আই চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, তাহলে তার ডেরিভেটিভ থাকবে। যেমন ধরো আই ইকুয়ালস টু 5t স্কয়ার, তো ডিআইডিটি ইকুয়ালস টু 10t, থাকছে না, তাহলে জিরো হচ্ছে না, তখন কিন্তু ব্যাক ইএমএফ তৈরি হবে। তাহলে টাইম ভ্যারিং কারেন্ট থাকলে তখন ব্যাক ইএমএফ এর প্রশ্ন, আদারওয়াইজ ব্যাক ইএমএফ তৈরি হবে। এবার এখান থেকে সেলফ ইন্ডাকশনের ডেফিনেশন আছে, এখানটা আমি আর যাচ্ছি না, ডেফিনেশন এইচএস এর বইও আছে। ইন্ডাক্টর চলে আসছে, যেমন ঠিক রেজিস্টার পড়ো, পেন দেখতে পাচ্ছ, ইন্ডাক্টর এরকম একটা ডিভাইস, জাস্ট লাইক ব্যাটারি, রেজিস্টার, ক্যাপাসিটার, কেমন একই রকম ইন্ডাক্টর একটা প্যাসিভ ডিভাইস। এখন এই যে ডিভাইস যে আমরা বলি দু রকম হয়, প্যাসিভ আর অ্যাক্টিভ। কারা প্যাসিভ, কারা অ্যাক্টিভ? অ্যাক্টিভ তারাই যারা নিজে থেকে এনার্জি সাপ্লাই করতে পারে, যেমন ব্যাটারি অর জেনারেটর অর সেল। আর প্যাসিভ কারা, না যারা নিজে থেকে এনার্জি প্রডিউস করতে পারে না কিন্তু এনার্জিকে ইউজ করতে পারে, কেমন, বা ডিসিপেট করতে পারে, লাইক ক্যাপাসিটার, রেজিস্টার, কন্ডাক্টর আর ইন্ডাক্টর, এরা হচ্ছে প্যাসিভ ডিভাইস। কেমন, ইন্ডাক্টর দেখো কি লেখা আছে, ইন্ডাক্টর যে প্যাসিভ টু টার্মিনাল, কেন টু টার্মিনাল, this is one terminal, this is two terminal, এই দুটোতে লাগানো হবে। তো কোনো ব্যাটারিকে তুমি লাগাতে পারো একটা রেজিস্ট্যান্সের ফর্ম লাগিয়ে, সার্কিট কমপ্লিট। তো দ্যাট ইজ টার্মিনাল 1, দ্যাট ইজ টার্মিনাল 2। এই জন্য বলা আছে এখানে প্যাসিভ কিন্তু টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, কারণ ইলেকট্রিক্যাল সার্কিটই কাজে লাগানো আছে। স্প্রিং হাতে নিয়ে তুমি এরকম সে কি বলে টেপা পেনের মতো খচখচ করার জন্য ওটা, বুঝতে পারছো তো, তুমি একটা ইন্ডাক্টরকে কিনে নিয়েছে এতে লাগিয়েছে পেনে খচখচ করা, কারণ তুমি ভুলেও করো না ভুলে। দ্যাট স্টোরস আর একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, শুধু তো টু টার্মিনাল প্যাসিভ ডিভাইস হলো না, এর ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে দ্যাট স্টোরস এনার্জি ইন এ ম্যাগনেটিক ফিল্ড when electric current flows through it। যদি এর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যায় তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে একটা ইএমএফ তৈরি করতে চাইবে এই কারেন্টটাকে অপোজ করার জন্য, কেমন, কিন্তু এটা কনস্ট্যান্ট কারেন্ট নয়, ভ্যারিং কারেন্ট, তখন ও অপোজ করতে চাইবে উল্টো দিকে একটা ইএমএফ তৈরি করে।
এবার যখন ওয়ার্ক করলো, যে আমি যে কোনো কাউকে অপোজ করার জন্য ওয়ার্ক করছি, সেটা কি তাহলে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে? ওই এনার্জি স্টোর হবে। এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টরের ফারাক, যে আমি কাউকে বাধা দিচ্ছি তো তার জন্য আমি কিছু কাজ করছি, সেটা কিন্তু স্টোর হয়ে যাচ্ছে আমার মধ্যে। আমি পরবর্তীকালে যদি আমার কাছ থেকে তুমি চাও, আমি ধার দিতে পারবো। কিন্তু যদি রেজিস্ট্যান্স নিয়ে তারও কাজ বাধা দেয়, কিন্তু সে তোমাকে পরে ফিরিয়ে দিতে পারবে, কারণ সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে, আর গরম হয়ে হিট আকারে ডিসিপেট করে যাবে বাইরে। কিন্তু এই গরম হয় না, এটা মোটা তার দিয়ে বানানো হয়। রেজিস্ট্যান্স বেসিক্যালি সরু তার, আর কয়েল হয় যেগুলো মোটা তারের, তার কাজ আলাদা। এর কাজ হচ্ছে যে ফ্লাক্সের চেঞ্জ আসছে, উল্টো দিকে ফ্লাক্স তৈরি করবে। এই করতে গিয়ে যে ওয়ার্কটা করলো ইন্ডাক্টর, সেটা ওর মধ্যে এনার্জি আকার করতে, ওর মধ্যে মানে কোথায়, এর ভিতর তুমি একটা আর্মেচার ঢুকিয়ে দাও লোহার টুকরো, ওর মধ্যে থাকবে এনার্জি। ওর মধ্যে যে ম্যাগনেটিক ডাইপোল আছে সেগুলো ঘুরে 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 একটা অ্যালাইনমেন্ট পেয়ে যাবে। আর যখন এই সুইচটাকে বন্ধ করবে, ধরো এটাকে তুমি মুছে দিলে, ইন্ডাক্টর ছিল, দেন একটা রেজিস্ট্যান্স জুড়ে দিয়েছে ব্যাটারি নিয়ে। এখানে যেটা ছিল যে আর্মেচারটা, যার মধ্যে ম্যাগনেটিক ডাইপোল গুলো অ্যালাইনমেন্ট হচ্ছে, সব সাজানো হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, সেগুলো আবার ভাঙতে থাকবে, খুলতে থাকবে। খোলার জন্য এনার্জি রিলিজ করবে, সেই রিলিজ এনার্জি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা, কিন্তু ব্যাটারি নেই। তো ওর ভিতরে যে আর্মেচারটা দিয়েছে তার মধ্যে কিন্তু এনার্জি স্টোর থাকবে। এটাই এর বেনিফিট, যে আমি যদি কোথাও কারেন্ট কন্ট্রোল করতে চাই, তাহলে সেখানে আমি এরকম একটা কয়েল ব্যবহার করব, যে নিজে গরম হবে না, কিন্তু তার কারেন্টের ভ্যারিয়েশনকে বাধা দিতে পারবে, যে পারপাসে ব্যবহার করতে চাইছি আমি। আর যেটা তার জন্য সে যে এনার্জিটা লস করলো, সেটা বাইরে ডিসিপেট হবে না, স্টোর থেকে যাবে, লাইক কনজারভেটিভ ফোর্স। তুমি স্প্রিং এর এগেন্সে যদি ওয়ার্ক করো, তাহলে সেখানে এনার্জি থাকে। যেমন গুলতি তুমি টানলে, তোমাকে ওয়ার্ক করতে হলো, সেটা কিন্তু লস হয়নি, আছে, ছাড়লেই দৌড়াবে ছোট মতো ঢিলটা, কারণ সে অন্য কাউকে এনার্জিটা ট্রান্সফার করে দিতে পারবে। কিন্তু তুমি যদি ফ্রিকশন এগেন্সে করো, এগুলোকে টানাটানি করো, তাহলে কিন্তু তুমি সেই এনার্জি ফিরে পাবে না। তার কারণে যে টানলেই ঘস ঘস করে আওয়াজ হবে, নিচে একটা ক্ষইবে, তলাটা হিট হবে, এনার্জি সঙ্গে সঙ্গে লস। বাট যখন তুমি একটা ইন্ডাক্টর দিয়ে অপোজ করতে চাইবে কারেন্টকে, সেও রেজিস্ট্যান্সের মতো অপোজ করতে পারবে, কনস্ট্যান্ট হয়তো কারেন্টকে নয়, ভ্যারিং কারেন্টকে অপোজ করতে পারবে, কিন্তু তার মধ্যে স্টোর থাকতে পারে। এইটাই হচ্ছে এর বেনিফিটস ইন্ডাক্টর ইউজ করা। তো যেখানে কারেন্টের ভ্যারিয়েশন আছে, তাকে বাধা দেওয়ার জন্য ইন্ডাক্টর তুমি রেজিস্ট্যান্স ইউজ করো না, একে ব্যবহার করো। এর আরো অনেকগুলো নাম আছে, তোমরা চোখ পড়েছো না, যে আগেকার টিউবলাইটে চোখ ব্যবহার হতো, সেটা বেসিক্যালি একটা কয়েল, এরকম ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টরসের বহু জায়গায় ইউজ আছে, স্পেশালি যেখানে এসি সার্কিট আছে সেখানে। সো সেকেন্ডারি ইলেকট্রিক এনার্জি স্টোর করবে কোথায়, ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেট লেখা আছে, বাট ম্যাগনেটিক ফিল্ড এইটা, এই ব্লু কালারের যে মেটেরিয়ালটা নিয়েছে ওর ভিতরে থাকে, পরে সেটা রিলিজও করতে পারবে। নেক্সট নোটটা একটু দেখে নাও কি কি আছে ইম্পর্টেন্ট লাইনস গুলো, যদি এক্সপ্লেন করার দরকার। An inductor typically consists of an insulated wire wound into a coil around a core. Core মানে এই, তার চারপাশে ইনসুলেটেড, ইনসুলেটেড মানে বুঝতে পারছো, মানে তামার তার না, রূপার তার না, যাও না, উপরে যেন প্লাস্টিক লাগানো থাকে, এই তার ওপেন যেন না হয়, তাহলে যে গায়ে গায়ে কয়েলগুলো আছে না, সব শর্ট সার্কিট হয়ে যাবে। তো এই জন্য গায়ে যেন তামার তার বা ইনসুলেশন জড়ানো থাকে, এবং সেটা এরকম একটা কোর থাকবে ভিতরে, যে লাল রঙে যেটা এঁকেছি তার গায়ে জড়াবে, তবে ফিল্ডটাকে স্টোর করতে পারবে, না হলে অপোজ হয়তো করবে, স্টোর করতে পারবে না। সেকেন্ড, an inductor opposes the variation in current to the circuit. সার্কিটের মধ্যে যদি কারেন্টের ভ্যারিয়েশন থাকে, আইদার বাড়া বা কমা, তাকে বাধা দেবে। তাহলে তোমার যেখানে স্টেডি কারেন্ট দরকার, ধরো এরকম কারেন্ট বাড়ছে কমছে বাড়ছে কমছে, এরকম দরকার নেই আমার, সেখানে তুমি ইন্ডাক্টর ব্যবহার করবে, সে ভ্যারিয়েশনকে বাধা দিতে পারবে। থার্ড দেখো, এনার্জি স্টোর ইন দ্যাট ফর্ম হাফ এল আই স্কয়ার। আই হচ্ছে ওর মধ্যে ওই মোমেন্টে যে কারেন্ট, এল হচ্ছে সেলফ ইন্ডাকশন, এন্ড দ্যাট ইজ কারেন্ট স্টোর যেটা হবে সেটা হাফ এল আই স্কয়ার। যদি বেশি আই হয় তাহলে বেশি এনার্জি স্টোর হবে, যদি এল বেশি হয়, অনেক বেশি পাক সংখ্যা আছে, অনেক কম্প্যাক্ট পাক সংখ্যা আছে, তাহলে অনেক বেশি এনার্জি সেখানে তুমি স্টোর করে রাখতে পারবে।
আর আইডিয়াল ইন্ডাক্টর, এটা একটা এমসিকিউতে আছে, আইডিয়াল ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স জিরো। তুমি যদি আদর্শ প্রকৃতির একটা ইন্ডাক্টর নাও, তার রেজিস্ট্যান্স হবে জিরো। রেজিস্ট্যান্স মানে ব্যাক ইএমএফ দিয়ে যেটা করে এলডিআইডিটি, এটা না, যেটা আর এর কথা বলছি, এইটা, এই পার্টটাও থাকবে না, কারণ মোটা ঠিক তার দিয়ে করা হয় তো রেজিস্ট্যান্স অলমোস্ট থাকে। কিন্তু তুমি যদি আদর্শ ধরো একদম শূন্যই করে দাও, যে কোনো ওই রকম রেজিস্ট্যান্স নেই। কিন্তু নিউমেরিক্যাল অনেক সময় দেয় যে তার ইন্ডাকটেন্সও আছে, রেজিস্ট্যান্সও আছে, মানে আমি পাতলা তার দিয়ে পাকিয়ে নিয়েছি, নিয়ে ব্যবহার করতেছি ইনফ্যাক্ট। তাহলে কিন্তু পাশে লেখা থাকবে, দেখবে এরকম এরকম কয়েন আঁকা থাকবে, লেখা থাকবে 2 মিলি হেনরি 4 ওহম। দুটো জিনিস দেওয়া আছে, মানে তার রেজিস্ট্যান্সও আছে, আবার তার তো যেহেতু কয়েল তার ইন্ডাকটেন্সও আছে। বাট যদি সেটা আইডিয়াল হয় তাহলে এই পার্টটা থাকবে, এইটা থাকবে। And শেষেটা ইন্ডাক্টরস আর অফেন কল্ড এ চোক অর কয়েল অর রিঅ্যাক্টর। যে ভাষাগুলো আমরা ইউজ করি, চোক নরমালি ইউজ করা হয় ইলেকট্রিসিটিতে, আর বাকি যেগুলো করা হয় কয়েল তো সবাই জানি, রিঅ্যাক্টরটা স্পেসিফিক্যালি আমরা ইউজ করি যখন থিওরিটিক্যাল ফিজিক্স আমরা পড়ি। এসি যখন পড়বো তখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি রিঅ্যাক্টরটা কি। এবার তুমি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্ট্যান্স বের করবে কি করে, তোমাকে দিতে পারে বিভিন্ন শেপের এর এল কত বলো, কেমন এর এল কত বলো, যদি দেয় কি করবে, স্টেপস দেয়। কনসিডার কারেন্ট আই ইন দি কয়েল, প্রথমে তুমি একটা আই ধরে নাও, ওকে। নেক্সট বি ডট ডিএস বের করো, লিঙ্ক উইথ দি কয়েল, কয়েলের সাথে যে ফ্লাক্স জড়িত, কোথা দিয়ে বের করবে, বি ডট ডিএস। বি কোথা দিয়ে পাবে, এই আই ধরে নিয়েছো তুমি, তার জন্য বি। সে যদি কয়েল হয় তাহলে মিউ আই বাই 2 আর, সে যদি অন্য কিছু হয় সেরকম করে ধরবে। দেন ইউজ করো 5 তাহলে একটা এক্সাম্পল দেখ, এটা আমি ইউজ করছি এই তিনটা স্টেপে। এই তিনটা স্টেপ তুমি ভালো করে লক্ষ্য করো, যা দিবে তুমি তিনটা স্টেপ ফলো করো পর। প্রথমে বলেছে কি কনসিডার কারেন্ট, চলো আই ধরেই রেখে লিখিয়ে দিয়েছি, তো আই ধরা আছে। দেন বের করো বি ডট ডিএস, বি লাগবে, যে কোনো কয়েলের বি কত বলো, নিউ 0 আই বাই 2 আর, এটা হচ্ছে আর। ওকে, তাহলে এটা বি হয়ে গেল। নেক্সট হচ্ছে কি ডট ডিএস, এটা কত, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওকে, দেন কি করো 5 এলআই, টোটাল নাম্বার অফ টার্নস আছে ধরো এল, তাহলে টোটাল ফ্লাক্স হচ্ছে ইনটু এল, হলো। এইটা সমান কত লিখবো, এলআই, দুপাশ থেকে আই, আই কেটে এল ইকুয়ালস টু এন নিউ 0 আই একটা আর, সো অনলি 3 স্টেপস, 1 2 3। এই তিনটা স্টেপ যদি তোমার চোখের মধ্যে ভাসে, একটা আই ধরবো, দেন আমি বের করবো বি ডট ডিএস, দেন আমি বের করবো 5 এলআই, দুপাশ থেকে আই আই কাটবে, এল কি কি স্টেপ থাকলো, একটা কারেন্ট ধরবো আমি, তারপর কি করবো আমি বি ডট ডিএস, কারণ আই কেন ধরলাম না, বিতে আই লাগবে, তাই না? যদি এইরকম হতো তার জন্য আমাকে 4টা পার্টের জন্যই ম্যাগনেটিক ফিল্ড বের করতে হতো। স্ট্রেট ওয়্যারের জন্য আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড কত হয়, কত হয় I 4 pi r by x into sin theta 1 plus sin theta। তো যেমন শেপের দিবে সেরকম বি ধরো, বি ধরতে গেলে এই আইটা আসছে না, এই জন্য বলেছে আইকে কি কনসিডার করো, একটা আই দিয়ে দাও, হলো। এবার এরিয়া দিয়ে গুণ করে দাও, এর যদি এ এ হয় তাহলে এ ইনটু এ স্কয়ার, তাহলে এর সঙ্গে এ স্কয়ার গুণ হবে। ওকে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা বসাও 45, এটা 45, বসিয়ে দিলে হয়ে গেল। নেক্সট কি করবো, 5 এলআই, এইটা সমান এলআই, এই দুপাশ থেকে আই আই কাটবে, বাস এলআই। ঠিক আছে, স্টেপস মনে রাখবে, নিউমেরিক্যাল মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে স্টেপস, এই তিনটা আমার কাজে লাগবে। একটা কারেন্ট ধরবো, দেন বি ডট ডিএস করবো, বিতে আই লাগবে বলে আই ধরেছিলাম, নাহলে কোনো কারণ ধরতাম না, দেন 5 এলআই, দুপাশ থেকে আই কাটবে, অবশ্যই বি এর জন্য একটা আই বসে আছে, এলআই এর জন্য একটা আই বসে আছে, দুপাশ থেকে আই আই কাটবে, এর জন্য। ইউজ অফ সেলফ ইন্ডাকটেন্স ইন ইলেকট্রিক সার্কিট, এইটা একটা ইন্ডাক্টর নেওয়া আছে।
যার কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন হচ্ছে n। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পোটেনশিয়াল কিভাবে লিখবে তুমি? প্রথমে যে পয়েন্টে স্টার্ট করছে তার পোটেনশিয়ালটাকে লিখে ভালো, এই পয়েন্ট থেকে স্টার্ট করছে। ওকে, ইএমএফ কত ছিল একটু আগে? -L dt। তুমি যদি কারেন্টের দিকে যাও, মানে এই দিকেই কারেন্ট যাচ্ছে, যদি কারেন্টের দিকে যাও তাহলে -L dt, যদি কারেন্টের উল্টো দিকে যাও তাহলে +L dt। কারেন্টের দিকে -L dt, কারেন্টের উল্টো দিকে +L dt। ওকে, দেন যেখানে গিয়ে শেষ করছে সেখানকার ভোল্টেজ, যেখানে স্টার্ট করছে তার ভোল্টেজ, দেন ইন্ডাকটেন্সকে পেরোচ্ছি সেখানে একটা এল ডিআই ডিটি নিতে হবে, প্লাস না মাইনাস, কারেন্টের ডিরেকশনে গেলে মাইনাস, উল্টো দিকে গেলে প্লাস, ইকুয়াল দিয়ে যেখানে শেষ করলাম সেখানকার পোটেনশিয়াল। ওকে, এই দিক থেকে আসে ভিভি থেকে, আগে ভিভি লিখলাম, এবার কারেন্টের উল্টো দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে দিয়ে দিয়েছে উল্টো দিকে, এই জন্য প্লাস এল ডিআই ডিটি গিয়ে শেষ হলো কোথায়? এতে এসে। ওকে, এইবারে একটা জিনিস মনে রাখবে, এই যে ডিআইডিটিটা আছে না, এইখানে তোমাকে দিয়ে দিবে কারেন্ট ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। যদি বলে যে এত অ্যাম্পিয়ার পার সেকেন্ডে ইনক্রিজ করছে তাহলে প্লাসে বসাও, ডিআইডিটি ভ্যালু পজিটিভ যদি কারেন্ট ইনক্রিজ করে, যদি আই ইনক্রিজ করে। আর যদি কারেন্ট ডিক্রিজ করে অ্যাট দ্য রেট অফ অমুক এরকম যদি দিয়ে দেয় তাহলে এই ভ্যালুটাকে মাইনাস বসাও। একটা কয়েল, দেন একটা ব্যাটারি, দেন একটা রেজিস্ট্যান্স। বলেছে আমাকে কি এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো। স্টার্ট করছি, কোন দিকে কারেন্ট যাচ্ছে, আর দেখো কোন দিকে দেওয়া আছে, ওই দিক থেকে আমি এ থেকে স্টার্ট করলাম। আর দেখো ডিআইডিটি ভ্যালু কি দেওয়া আছে, ইনক্রিজিং, ঠিক আছে? তাহলে ডিআইডিটি ভ্যালু আমাকে প্লাসে বসাতে হবে, যদি ডিক্রিজিং থাকতো মাইনাসে বসাবে। আগে সার্কিটটার ইকুয়েশন লিখে ফেলো, এখান থেকে স্টার্ট, দিয়ে কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, কারেন্ট উল্টো দিকে, তাহলে কি লিখবো? প্লাস এল ডিআইডিটি, প্লাস এল ডিটি পেরিয়ে গেল। এবার ব্যাটারিকে ক্রস করছি, দেখো বড় ব্যাটারি থেকে ছোট পার্টে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাহলে -15 ভোল্ট হলো। নেক্সট রেজিস্ট্যান্স দেখো, কারেন্টের উল্টা দিকে যাচ্ছে, আবার প্লাস, কারণ এদিকে বেশি ভোল্টেজ এদিকে কম ভোল্টেজ, কম থেকে বেশিতে যাচ্ছে বলে প্লাস, তো প্লাস আইআর, আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 2, আইআর ইকুয়ালস টু যেখানে গিয়ে শেষ হলো। এবার এল বসাও, এল কোথায়, এল কোথায়, এল কোথায়, 1 হেনরি, এ প্লাস এল হচ্ছে 1 হেনরি, ডিআইডিটি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, পজিটিভ 1 মাইনাস 15 প্লাস 6 ইকুয়াল, বাস দিয়ে মাইনাস দিয়ে দিতে হবে। কারেন্টের দিকে গেলে মাইনাস এল ডিআইডিটি, কারেন্ট উল্টো দিকে গেলে প্লাস এল ডিআইডিটি, কারেন্টের দিকে গেলে মাইনাস আইআর, কারেন্টের উল্টো দিকে গেলে প্লাস আইআর। ডিআইডিটি কে বসাবে এই ভাষাটিতে, কারেন্ট ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে, কারেন্ট ইনক্রিজ করলে ডিআইডিটি ইনক্রিজ করছে প্লাসে বসাবে, কারেন্ট যদি ডিক্রিজ করে মাইনাসে বসাবে। ক্লিয়ার? না বা লিখবো? ক্লিয়ার? এবার সার্কিট, ইন্ডাক্টর আছে, রেজিস্টার আছে, ব্যাটারি আছে। পয়েন্টস টু রিমেম্বার ইন ডিলিং উইথ সার্কিট কন্টেনিং ইন্ডাক্টর। যদি কোনো সার্কিটে ইন্ডাক্টর থাকে, রেজিস্ট্যান্স দিয়ে তো আমরা কারচুপি তো পড়েইছি, ইন্ডাক্টর যদি থাকে দুটো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এক, যখন টাইম স্টার্ট হচ্ছে, মানে ব্যাটারি অন, সুইচ অন করলাম, প্রথমেই যখন কারেন্টের ভ্যারিয়েশন সব থেকে বেশি থাকে তখন ইন্ডাক্টর তার ফুল ফেজ নিয়ে, পুরো শক্তি নিয়ে বাধা দেবে, তখন তুমি ধরে নেবে যে ইনফাইনাইট রেজিস্ট্যান্স তার, অসীম বাধা দেবে সে প্রথম চেঞ্জ, কারণ বডির প্রথম যে ডিফেন্স সিস্টেমের এ থাকে সেটা সব থেকে বেশি থাকে। এই জন্য আমাদের ছোট ছোট ইনফেকশন হচ্ছে কখন বুঝতে আমরা পারছি না, কেমন পরের দিকে উইক হতে থাকে বডি, এই জন্য সাপোর্ট দরকার হয় বাইরে থেকে, স্যালাইন, তারপরে অ্যান্টিবায়োটিক্স, ভিটামিনস এসব দরকার। তো একদম ফার্স্ট স্টার্টিং যখন ব্যাটারি অন হচ্ছে তখন তার রেজিস্ট্যান্স হবে ইনফাইনাইট, এটা মাথায় রাখবে। তবে battery is allowed to send current in the circuit opposition to the current by inductor is infinite. That is ওই পাথে তুমি কোনো কারেন্ট দেবে না, যেখানে ইন্ডাক্টর লাগানো আছে সেই পাথ দিয়ে কোনো কারেন্টকে ফ্লো করাবে না, মানে কেটে উড়িয়ে দাও সার্কিট ওই জায়গায়। যখন টাইম অনেক বেশি হয়ে গেল, মানে ভ্যারিয়েশন বন্ধ,
তখন ধরে নাও ওখানে ইন্ডাক্টর বলে কিছু নেই, এমনি প্লেন তার দিয়ে কানেক্ট করা আছে। কেমন? একটা নিউমেরিক্যাল দিলে ক্লিয়ার হবে। শুধু দুটো জিনিস মনে রাখো, স্টার্টিং এ যেখানে ইন্ডাক্টর লাগানো আছে এখান থেকে কোনো কারেন্ট পাঠাবে না, আর যখন অনেক সময় হয়ে যাবে ইনফাইনাইট, অ্যাকচুয়ালি ইনফাইনাইট মানে অনেক বেশি সময় পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। ইনফাইনাইট মানে এরকম নয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখনও চলছে হিসাব। কেমন? এই যে কারেন্ট অপোজিশন টু দি কারেন্ট ইজ ইন্ডাক্টর ইজ জিরো, কারেন্টের এগেইনস্টে আর কোনো অপোজিশন নেই, বাধা নেই। ওকে, অঙ্কটা করো, এটা কম্পিটিটিভেরই অঙ্ক। at t equals to 0 সুইচ ইজ ক্লোজ, এটাকে লাগিয়ে দিলাম। এবার ডিফারেন্ট পার্টে আমাকে কারেন্ট চাইতে হবে। তাহলে দেখো প্রথমে থাকে কি, যে I0 কোন পার্টে, যেখানে ইন্ডাক্টর আছে, এই পাথরা দিয়ে কোনো যাবেন কারণ এখানে ইন্ডাক্টর লাগানো আছে, শুধু কারেন্ট যাবে কোনটা দিয়ে, এটা হয়ে এটা হয়ে এটা হয়ে এটা হয়ে এই পাথে। তাহলে এই পাথে টোটাল রেজিস্ট্যান্স কত, 20 আর 10 30, ভোল্টেজ কত 100। সো কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে I equals to 100/30, এটার মধ্যে দিয়েও যা এটার মধ্যে দিয়েও তা। স্টার্টিং at t সমান 0, এটাও যা এটাও তা, সেটা হচ্ছে এইভাবে। ওকে, নেক্সট, যদি অনেক সময় পরে নিতাম, এবার ভাবো এইটা নেই, পুরো এটাকে শর্ট সার্কিট করা আছে, তার দিয়ে লাগানো আছে, তাহলে এই পাথের রেজিস্ট্যান্স কত, শুধু 30 ওহম, এই পাথের কত 20 ওহম, আর এই পাথের 10 ওহম। তাহলে এখন লাগানো আছে কত, একটা 10, একটা 20 আর একটা 30 প্যারালাল। যদি বুঝতে অসুবিধা হয় এটাকে এখান থেকে মুছে দিই, এইখানে লাগিয়ে দাও 30। তাহলে এবার কারেন্ট কত, প্রথমে 30 আর 20 প্যারালালে, প্যারালালে মানে 3 দুগুণে 6, নিচে হচ্ছে 50, 600/50, উপরে গুণ নিচে যোগ, R1 R2/R1 + 8, তাহলে উপরে 600 নিচে 50 12, আর এটা 10, তাহলে টোটালটা কত 22। তাহলে নেট কারেন্টে যাচ্ছে এখান থেকে 100/22। এবার এই 22টা এদিকে কিছু ভাঙছে, এখান থেকে যাচ্ছে 22 অ্যাম্পিয়ার, এখানে একটা পার্ট ভেঙে যাচ্ছে, এখানে একটা পার্ট ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে কিভাবে করি আমরা, I30 সমান নেট I মানে এইটা মাল্টিপ্লাইড বাই যার মধ্যে দিয়ে কারেন্ট সেটা থাকবে না, তার উল্টাটা থাকবে, 20টা থাকবে উপরে, 20 নিচে থাকবে 20 + 30। এবার এইটা বসে দাও উপরে 100/22, উপরে 20, হয়ে গেল। এটার মধ্যে দিয়ে কত কারেন্ট, আর যদি এর মধ্যে দিয়ে চাও তুমি I20, তাহলে মেন কারেন্টটা তুলো 100/22 মাল্টিপ্লাইড বাই 20 এর মধ্যে দিয়ে নিচ্ছে না 30 উপরে থাকবে, উপরে 30 নিচে 50। কনসেপ্ট এই দুটো, এই দু লাইন মনে থাকলে এরকম যত তার তোমার সার্কিট আসবে সব তুমি করতে পারবে, কোনো প্রবলেমই নাই। এই ধরনের প্রবলেমগুলো পাবে, এই দুটো শুধু কনসেপ্ট ঠিকঠাক না জানার জন্য এই ধরনের প্রবলেম ছেড়ে আসতে হবে। পার্টিকুলার করতে 1 থেকে 1.5 মিনিট লাগে। কেমন? আরো প্রবলেম করবে এই রিলেটেড টেলার সার্কিটে, ক্লিয়ার হবে। মিউচুয়াল ইন্ডাকশন, এবার দুজন আছে, এই একটা কয়েল এই একটা কয়েল, এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার ভ্যারিয়েশন থাকার জন্য এতে চেঞ্জ আসছে। কেমন? এতে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, যে বাধা দিতে চাইবে এই ফ্লাক্সগুলো যে যাচ্ছে তার চেঞ্জ, তখন ছিল নিজের মধ্যে, এখন নিজে নয়, অন্য একজন এর মধ্যে জোর করে ইনডিউস করাচ্ছে লাইনসগুলো, সেই লাইনসগুলো চেঞ্জ হচ্ছে। কেমন? সেই চেঞ্জটা কেউ চায় না, তো এও এখন একটা ব্যাক ইএমএফ তৈরি করে। সেখানে যেমন করে রিলেশন লিখেছিল এখানে ঠিক সেইভাবে লিখে, সেখানে লিখেছিল মনে করে এই রিলেশনটা কেমন ছিল, সেখানে ছিল phi equals to li, ছিল না? এখন দেখো phi21 equals to m into I1, এটা 1 এটা 2, এই 1 এর জন্য 1 এর কারেন্টের জন্য 2 তে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এটা। সেকেন্ড phi21 equals to b1 dot ds, phi সমান b dot ds এখানেও পড়েছিল। তিনটা একটা জিনিস লক্ষ্য করো, এইটা 2 মানে 1 এর জন্য 2 এর, এই জন্য এখানে কারেন্ট আছে 1, m কে 1 2 লিখবেন, m 1 2 যায় m 2 1 তা এ এর উপর এফেক্ট করবে, ও এর উপর এফেক্ট করবে,
সুতরাং এটাকে তুমি এম দিয়ে দেখো, একে 1 to 2 1 লেখা দরকার নেই, কিন্তু এইখানটা যখন লিখবে একটু সাবধান থাকবে। 2 1 মানে একের জন্য 2 এ যা তৈরি হচ্ছে, একের জন্য যদি তৈরি হয় তাহলে এখানে তুমি কোন কারেন্টকে দিবে? নিশ্চয়ই 1 এরই কারেন্ট দেবে। এই 1 এর কারেন্টের ভ্যারিয়েশনের জন্য তখন ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি যদি একের জন্য 2 এর লিখতে চাও তাহলে এখানে আবার 2 লিখলে কি করা হবে? তাহলে তো সেলফ ইন্ডাকশন হয়ে গেল, 2 এর জন্য 2 এর, সে কারেন্ট বসবে এখানে 1 এর, আর এখানে ফ্লাক্স চেঞ্জ হবে 2 এর। ক্যালকুলেট করো, যদি ওটা আগেরটা বুঝে থাকো। মিউচুয়াল ইন্ডাকশন বের করো, কার মধ্যে কারেন্ট যাচ্ছে? বড়টার মধ্যে দিয়ে। ওকে, তাহলে প্রথমে একটা কারেন্ট ধরে নাও, আই ধরে নিলাম। দ্বিতীয় স্টেপ কি? ফাই। ফাই ইকুয়ালস টু ফাই টু 1 ইকুয়ালস টু এম ইনটু, কোনটাকে 2 ধরো? এটাকে 2 ধরো, এটাকে 1 ধরো, 2, আর এটাকে তাহলে 1 2 ধরে দাও। হলো? চলো এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। এম I সমান P of delta S. Delta S means pi into, তুমি এবার ভাববে বি স্কয়ার নয় কেন, এ স্কয়ার কেন? যদি ভেতরটাতে কারেন্ট থাকতো, যে কারেন্ট এতে নেই ওটাতে দেওয়া আছে, তাহলে কিন্তু পাই বি স্কয়ার বসে না। কোন এরিয়া বসে? কমন এরিয়া, দুজনেই আছে যার মধ্যে। পাই বি স্কয়ারটা কমন নয়, এ স্কয়ারের বাইরে বেরিয়ে গেছে, কিন্তু বি পাই এ স্কয়ার যেটা আছে সেটা বি এর ভিতরেও আছে। তো এইখানে যে এরিয়াটা নিতে হয় বি ডট ডিএসএ, মনে রাখবে সেটা যে দুটো এখানে কয়েল আছে, তো তাহলে কমন এরিয়া যেটা সেটা এখানে বসবে, এটা যেন মাথায় থাকে। যদি কনফিউজ হয়ে যাও, আচ্ছা তখন তো বাইরে কারেন্ট ছিল বলে ভিতরে এরিয়াটা বসিয়েছিল, এখন ভেতরে কারেন্ট দিয়েছে তাহলে কার এরিয়া বসাবো? বাইরের না, তুমি বসাবে কমন এরিয়া। কেমন? তাহলে তুমি এখানে যেটা বসিয়েছ এর ক্ষেত্রে বি ডট ডেল্টা এস কমন এরিয়া। ওকে, এম আই টু বি বের করো, এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে কারেন্ট দিচ্ছে আই টু, মিউ জিরো আই টু বাই 2 ইন্টু বি, 2 আর আই, বি যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার পাই এম আই টু, এম সমান তাহলে কত হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স মিউ জিরো পাই স্কয়ার, স্টেপস মনে রাখতে হবে তোমাকে। আই ধরা, দেন ফাই সমান এটা লেখা, দেন ফাই সমান হচ্ছে বি ডট ডেল্টা কমন। তোমার ফিজিক্সে তখনই পড়া হয়ে যায়, ফিজিক্স পরে আলাদা করে পড়তে হয় না, স্টেপস গুলো মনে রেখে দেবে। আনাড়ির মতো করতে থাকলে অঙ্ক তোমার মনে থাকবে না, কিন্তু তোমাকে যদি স্টেপস আগে বলে দিই যে কি কি ফলো করবো আমি, তারপরে যদি দেখো ওই তিনটেই ফলো করছি কিনা, তাহলে তোমার মনে গেছে রেখে যাবে, কোনো প্রবলেম হয় না। আর আছে নাকি? না আছে। চলো মোটর। মোটর কি? যেখানে ইলেকট্রিক এনার্জি থেকে রোটেশন তৈরি হয়, এই যে হচ্ছে, হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার বাড়িতে দেখো, তাহলে এখানে দেখো ডিরেক্ট কারেন্ট বা ব্যাটারি থেকে যে এনার্জি পায় সেটাকে মেকানিক্যাল এনার্জি বা রোটেশনে কনভার্ট যে করে দেয়, সেটা হচ্ছে মোটর। It is a machine that converts electric energy into mechanical energy. Mechanical energy means rotation একটা তৈরি করে। এবারে ওর যে আর্মেচার আছে কয়েলের, তার মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ই মাইনাস ভি বাই আর। এই ভি হচ্ছে ব্যাক ইএমএফ, এতক্ষণ ধরে যে এল আই বিডি পড়াচ্ছিলাম ব্যাক ইএমএফ, সেটা হচ্ছে এই ব্যাক ইএমএফ যদি বেশি হয় আই কমে, আই কমে দিলে রোটেশন কমে যাবে, চার্জ থেকে ঘুরে গেল। তো আর্মেচার তোমাকে সেভাবেই তৈরি করতে হবে যাতে ব্যাক ইএমএফ কম। তো এলটাকে কম রাখা হবে, এলটাকে কম রাখলেই ব্যাক ইএমএফ কম হবে। ব্যাক ইএমএফ তো মাইনাস এল ডিআইডিটি, ডিআইডিটি তো তুমি কন্ট্রোল করতে পারবে না, সোর্স থেকে আসতেছে। যেমন করা যায়, করা যাবে না তাহলে আবার একটা ডিভাইস লাগাতে হবে, আদারওয়াইজ ডিরেক্ট তুমি এসিবিতে লাগাতে হবে না। আর তুমি এইখানে যদি করে দাও কয়েলটাকে এমন ভাবে যে এল কম, তাহলে ব্যাক ইএমএফ কম হবে, অপোজিশনটা কম হবে, ধরে ভালো। কিন্তু মোটর থাকাবে না, অপোজিশন থাকবেই, কিছু করার নেই। ইন্ডাকশন থাকছে মানে সেখানে হবেই।
আর নিচে আরেকটা বলছি যে রেজিস্ট্যান্স অফ আর্মেচার কয়েল, এখানে উপর একটা কয়েল নিচে একটা কয়েল, ফ্যানের প্রথমে পড়েছিলাম না, উপর পাটে একটা নিচের পাটে একটা, নিচের পাটটার কয়েল হচ্ছে এটা। আর এখান থেকে প্রিন্সিপালটা পড়ে নেবে মোটরের প্রিন্সিপালটা দেখো, মোস্ট ইলেকট্রিক মোটরস অপারেট থ্রু ইন্টারঅ্যাকশন বিটুইন মোটরস ম্যাগনেটিক ফিল্ড and electric current in a wire winding to generate force in the form of torque applied to the motor shaft। যেখানে মোটর লাগানো আছে সেখানে একটা অবশ্যই কয়েল আছে, এইরকম কয়েল হোক, এইরকম কয়েল হোক, এইরকম হোক, যাই হোক না কেন কয়েল সেখানে আছেই, ইন্ডাকশন করাতেই তোমাকে হবে। যেমন এর ম্যাগনেটিক ফিল্ডের সাথে বাইরে থেকে যে ইনডিউসড কারেন্ট তার যে ইন্টারঅ্যাকশন, তার জন্য একটা ফোর্স পড়বে, তোমরা পড়েছিলে না, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে বি, এদিকে এরকম দেওয়া হলো, মাঝে একটা কয়েলকে ঝুলানো আছে, কয়েলটা ঘুরতে থাকবে, টর্ক, টর্কের রাশিমালাও মনে আছে, খুব সুন্দর নাম, বিনা। যে ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে বি থেকে এন থেকে এসের দিকে, সেটা বি, আই হচ্ছে এর মধ্যে দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা আই, এন হচ্ছে নাম্বার অফ টার্নস কত পাক দিয়েছো, এ হচ্ছে এরিয়াটা। তো এরকম একটা টর্ক পড়বে, টর্ক পড়লে ঘুরতে পারবে। তো ম্যাগনেটিক ফিল্ড আছে, ওটাও ম্যাগনেট আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, মোটর তৈরি করতে হলে তোমাকে করতে হবে কি, এরকম ম্যাগনেটিক ফিল্ড থাকবে আর কয়েল থাকবে, তখন সেখানে রোটেশন তৈরি হবে, কারণ টর্ক অ্যাপ্লাই হবে। টর্কের কাজ কি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তৈরি করে, তো রোটেশন পাবে, রোটেশন না হলে মোটর আর হলো কোথায়। গাড়ির চাকা যদি ঘোরাতে না পারে, এখানে ব্লেডকে যদি ঘোরাতে না পারে, মিক্সার গ্রাইন্ডার যদি গ্রাইন্ডারকে না ঘোরাতে পারে, তাহলে মোটর কোথা থেকে হলো। ইলেকট্রিক এনার্জিকে তোমাকে মেকানিক্যাল এনার্জিতে, দ্যাট ইজ রোটেশনাল এনার্জিতে কনভার্ট করতেই হবে, তবে মোটর হবে। আর এফিসিয়েন্সি হচ্ছে এইটা, ব্যাক ইএমএফ বাই অ্যাপ্লাইড ইএমএফ। তুমি একটা ইএমএফ দিয়েছি, জি কারেন্টে যাচ্ছে, পয়েন্ট থেকে আসছে, ওখানকার ইএমএফ মানে 220 ভোল্ট সোজা কথা, আর এখানে যে উল্টো দিকে একটা ইএমএফ তৈরি হচ্ছে ইন্ডাক্টর থাকার জন্য, সেই দুজনের রেশিও হচ্ছে এফিসিয়েন্সি। এখান থেকে ব্যাক ইএমএফ যত কম হবে এফিসিয়েন্সি তত কম, কেমন? তো যদি ব্যাক ইএমএফ আর অ্যাপ্লাইড ইএমএফ দেওয়া থাকে, এফিসিয়েন্সি অনেক সময় দেয়। আর বেসিক্যালি এটা একটা নোট দিয়ে করা আছে, বেশ কয়েকবার এসেছে বলে, যে ম্যাক্সিমাম যত হতে পারে এফিসিয়েন্সি সেটা 50%, মানে তুমি যে টোটাল এনার্জি বা পাওয়ার সাপ্লাই করছো তার 50% ইউজ হচ্ছে এখানে, বাকি 50% কোথায় যাচ্ছে তাহলে? কার্বোহাইড্রেট, নেতাদের হিট আকারে। তুমি বন্ধ করে এখানে হাত দাও, কতটা গরম হয়ে আছে, হিট আকারে এনার্জি লস হবে। কিন্তু ম্যাক্সিমাম খুব ভালো যদি ফ্যান কেনো, মানে খুব ভালো ব্র্যান্ডের, ধরো এখন আর সেরকম ব্র্যান্ড কোথায় আছে যে 50% দেবে নেই, এখন ওই যে তোমার কি যেন এগুলো আছে, টমটম, হ্যাভেলস, এগুলো কত দেয় 35 থেকে 40 হার্ডলি, এর বেশি দেয় না। আর যদি লোকাল কিনো, বর্ষা, গ্রীষ্ম, শীত, এরকম যদি ব্র্যান্ড কিনো, তাহলে ও 15% থেকে ওই 18%, এর বেশি এফিসিয়েন্সি পাবে না। ওই ঝড় বৃষ্টি বর্ষাতে হবে না। আর আছে না, আর নেই, চলো ছুটি।